তালা জোয়ারদার স্যার যেটা বললেন, আমার মনে হয় সুন্দর কথা বলছেন, কিন্তু আমার মনে হয় সবাই যদি আপনারা মনে করেন এখানে সবার মনে করেন রুগী সম্বন্ধে তখন ওই মুহূর্তে কথাটা বলেন, যে আমি কখনো বলি না যে ঠিক আছে ক্লাস চলতেছে চলুক তারপরে কথা না। ওই মুহূর্তে তো আমরা একটা রুব্রিক্স বললাম, ওই রুব্রিক্সে ওই লক্ষণে আপনি কোনো রুগী পেয়েছিলেন কিনা, বা তখন কোন ওষুধটা দিয়েছেন, দিয়ে উপকৃত হয়েছেন, কি কি লক্ষণ বললে তাহলে সবাই কিন্তু আমরা উপকৃত হব, যারা যারা ক্লাসে অংশগ্রহণ করি। শুরু করছি এবং ম্যাডাম ওই সময় রুব্রিকটা মনের মধ্যে কেটে যাবে। হ্যাঁ মজবুত হবে। হ্যাঁ, সেটাই মানে একটু একটু করে চেষ্টা করছি। গত মানে ঈদের পর থেকে আমরা একটু এইভাবে আগাচ্ছিলাম। এখন কিন্তু প্রচুর গরম পড়ছে, তো এই গরমে কিন্তু মানুষের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমি আপনাদের সাথে মানে শেয়ার করেছিলাম 2 বছর আগে, 3 বছর, হ্যাঁ এই বছর নিয়ে 3 বছর হবে, এখন 2.5 বছর চলতেছে। 2.5 বছর আগে আমার দেবর সে আগস্ট মাসে 25 তারিখ, তখন কিন্তু তীব্র গরম। এখন কিন্তু বাংলাদেশে কি সিজন কি চলতেছে, বর্ষা, তারপরে শীত আর গ্রীষ্ম। হেমন্ত বসন্ত ছুটি নিচ্ছে, এটাকে পাওয়া যায় না। একটা হালকা হালকা শীত থাকবে, হালকা হালকা গরম থাকবে, একটা সুন্দর নাতি সুন্দর সিজনটা নেই। তো আগস্টেও দেখা যায়, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রচুর গরম চলতে থাকে। এত গরমে সে গেল, সে বাইরে থাকে, সে ছিল লন্ডন প্রবাসী, সে চলে যাবে 1 সপ্তাহ পরে। তো সে বাংলাদেশ থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যায়, গুলিস্তান গেল, গুলিবাড়িয়া মার্কেটের সামনে, যে সে কিছু ওষুধ নিয়ে যাবে মিটফোর্ড থেকে। মিটফোর্ড থেকে ওষুধগুলো নিয়ে ওই মার্কেটের সামনেই যেখানে কিছু ওই যে পার্টস পাওয়া যায়, প্রচুর রোদ প্রচুর গরম, হঠাৎ করে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে মনে করেন আশেপাশে মানুষ যখন দৌড়ে আসছে, ধরতে পারছে না কেউ ভয়ে, মানে মানুষ ধরে না। এখন রাস্তায় পড়ে গেলে হঠাৎ করে অনেক সময় মানুষ ধরে না কি ব্যাপার কি হলো, অনেক চিন্তা ভাবনা করে পুলিশের ঝামেলা পড়ে যায় কিনা। একটু পানি চাইছিল হাতের ইশারা দিয়ে, কিন্তু সে মানে শেষ পর্যন্ত পায় নাই, ওই অবস্থায় সে ওখানেই মারা গেছে স্পট ডেড 2.5 বছর আগে। প্রচন্ড গরমে কিন্তু এটাও কিন্তু আমরা যে একটা কথা বলি না, গত কাল আমি একটা পোস্ট দিয়েছিলাম, সানস্ট্রোক বা হিট স্ট্রোক, সেম একই কাহিনী। তারপর তো আশেপাশে কেউ চিনে না ওনাকে, তারপর একটা ভোটার আইডি কার্ড ছিল পকেটে, ওটা দেখে দেখে পুলিশ নিয়ে আসছিল আমাদের এখানে। ঠিকানা ওনাকে নিয়ে আসে নাই, মনে করেন ওই লোকজন নিয়ে আসছে, কারণ কয়েকজন লোক আমাদের এলাকা থেকে পার্স কিনতে গেছে আমার দেবরের পাশের বাড়ি। তো বলছেন এটা আমার পাশের বাড়িওয়ালা, উনি তো লন্ডন থাকে, ওর নাম মিঠু। ওর নাম মিঠু, তো উনি তো নাম তো এখানে মিজানুর রহমান, মিঠু তো ডাক নাম। আশেপাশের মানুষ কিন্তু ডাক নামটাই জানে, আসল নাম জানে না। তখন উনি খুব কনফিউজ ছিল। তো ওই লোককে নিয়ে তা বলে ঠিক আছে আপনি আসেন তেজগাঁও শিল্প এলাকার ইয়াতে থানায়। আসার পরে আমরা আশেপাশের সবাই ওই লোক বলছে, পরে আশেপাশের সবাই জানছে, আমরা পরে জানছি। তো ওই লাশ আনতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ পুলিশের কথা হচ্ছে উনি বাহিরের মানুষ, তার বিয়ে করেনি, যার জন্য আর কি মারা গেল, অনেক তদন্ত করছে। তারপরে হয়তো আসছে সন্ধ্যা হয়ে গেছে। এটা নিয়ে আমার হাজবেন্ডটা খুবই আপসেট ছিল, ছোট ভাই। কিন্তু গত বছর রোজার ঈদ হলো, রোজার ঈদের পরের দিন সেম কাহিনী। আমার দেবরের বয়স ছিল 45, সেবার মনে করো অনেক বিয়ে মেয়ে পছন্দ হয় না, বিয়ে করতে পারেনি। অনেক মেয়ে দেখছে তার মেয়ে পছন্দ হয় না, আল্লাহ রিজিকে রাখে নাই। আর আমার ননদের হাজবেন্ড উনি মারা গেল, এটাকে বলা হয়। তো এখানে যে রূপেক্স গুলো আছে সেগুলো তোমরা খুঁজে দেখি আজকে। আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ সবাই, তবে আপনারা এই গরমের জন্য কি ওষুধগুলো ব্যবহার করেন আপনারাও শেয়ার করবেন। সানস্ট্রোক আর হিটস্ট্রোক মনে করেন জিনিসটা হয় যে মূলত এখানে কিন্তু আমরা খুঁজবো যে কোথায়, যেটা সার্বজনীন ভাবে হচ্ছে, তাহলে আমরা কিন্তু খুঁজবো জেনারেল যেটা। জি স্যার, জেনারেল কোথাও ঝুঁকি আমাদের আরো কথা আছে, সেখানে আমরা যাবো। জেনারেল যাবো আমরা
যাওয়ার পর আসেন সবাই মিলে যাই, সবাই মিলে খুঁজলে হয় কি মনে করেন সবার খোঁজা হয়ে গেল, একবার দুবার যখন আপনি খুঁজেন তাহলে মাথায় থাকে। আমি যদি খুঁজে বের করি তাহলে কিন্তু আপনার মাথা থাকবে না, আপনার হয়তো অন্যদিকে কাজ করতেছেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সকাল টাইমটা আমরা কাজ করি, হয়তো একটা অফিসে যাবো, রেডি হচ্ছি, তখন কিন্তু খুঁজলে কিন্তু রেডি হবেন না, আপনি হাত দিয়ে কিন্তু বইটা খুঁজতেছেন, ওটা মাথায় থাকবে। তার জন্য দেখেন কি খুঁজতে হবে, যারা যে আমরা ওয়েদারটা দেখবো, তাই না? আমাদের যে ওয়েদার, এখন কি ওয়েদার চলছে, গরম, তারপরে আর কি আছে এখানে, সামার, আর কি আছে এখানে, সূর্যের তাপ, কি আছে, গরম, সামার, সূর্যের তাপ। সামার ছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে বললাম, সামার ছাড়াও কিন্তু সূর্যের তাপ প্রচন্ড হচ্ছে। আগস্ট সেপ্টেম্বরে কিন্তু সামার থাকে না, তখনও কিন্তু সূর্যের তাপ প্রচুর। তাহলে আমাদের কি সামার দিয়ে কি হবে, রুব্রিক্স ওষুধ হবে? আসলে আমরা প্রথমে 1404 পৃষ্ঠায় যাই, দেখবেন এখানে সামার ইন, গ্রীষ্মকালে যাদের সমস্যাটা হয়, গ্রীষ্মকালে তাদের কথা বলা হচ্ছে। ফার্স্ট গ্রেডে ফ্লোরিক অ্যাসিড, এরিপাইকম, এই ওষুধগুলো আছে। সেকেন্ড গ্রেডে অনেকগুলো ওষুধ, ন্যাটাম মিউ, ন্যাটাম কার, ঠিক আছে। তারপর হচ্ছে আর্নিকা আছে নাকি এখানে, কারণ আমি একজন রোগীকে কিছুক্ষণ আগে আমাদের জ্যোতিষে বলেছেন না যে কি ওষুধগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলে সবার সুবিধা হবে। আমি এই রোগীকে কি কি ওষুধ দিয়েছি, একজন মানে দিন আগে একজন রোগী, সেটা আপনাদেরকে বলবো। এখানে নাই ওষুধটা, একটা আছে একটা নেই। আচ্ছা, তারপর দেখেন সান ফ্রম, তার নিচে রূপটা হচ্ছে সান ফ্রম এক্সপোজ ইন, সূর্যলোকে থাকার ফলে সমস্যাটা হয়েছে। আর সূর্যের আলোর মধ্যে যদি পরিশ্রম করে, এক্সপোজার ইন, পরিশ্রমের কারণে যদি হয়ে থাকে, সেখানে অ্যান্টিকুড দেওয়া একটা ওষুধ ফার্স্ট গ্রেডে, ঠিক আছে। এখন আমরা দেখেন এখানে কিন্তু একটা গ্রীষ্মের সমস্যা, একটা হচ্ছে সানের সমস্যা, আর একটা হচ্ছে পরিশ্রম। ওই সানের মধ্যে, সূর্যের মধ্যে যেমন দৃশ্যরা অনেক পরিশ্রম করে সূর্য তাপের মধ্যে, তারপরে ফেরিওয়ালা, তারপরে যারা পাঠাও বাইক গুলা চালায়, একদম সূর্যের তাপে কৃষক, যাতে প্রচুর সূর্যের তাপের উপরে কাজ করতে হয়। এই দুইটা রূপ লিখে রাখেন। আর আর কি নিতে পারি আমরা গরমের কষ্টে? আমাদের আরেকটা রূপ আছে গরম, ম্যাম দেখেন, ম্যাম ম্যাম পেজ নাম্বারটা যদি একটু বলতেন ম্যাম। 1400 বললাম, 1404 ম্যাম। কোন 1404-এর ডান কলামে দেখেন সামার আছে, সান আছে, দেখছেন ম্যাম? রেপারেটিভ কাছে নাই, সেই জন্য ম্যাম পৃষ্ঠা নাম্বার লিখে, আচ্ছা হ্যাঁ লিখে রাখেন, সামার আর সান লিখে রাখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ডান কলামে সামার আর সান, আচ্ছা ঠিক আছে। এখন আসেন 1412, 1412 পৃষ্ঠা ডান কলামে কি আছে আমাদের, গরম। একটা কথা জানিয়ে দিই ম্যাডাম, ক্লাসটা একটু রেকর্ড করছি, রিপিট করবেন না, ম্যাডামের অসুবিধা হবে হয়তো আলোচনায়। আপনারা রেকর্ড পেয়ে যাবেন, 12টার আগে রেকর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি ম্যাডাম, আলোচনা করেন। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 1412 ওয়ার্ম অ্যাগ্রাভেশন এখানে আছে, সেখানে কি এটার মানে গরম, একটা গরম এর এখানে যদি আমরা সাবে ঢুকি তাহলে দেখবেন এয়ার, গরম বাতাস। তারপর দেখেন ওপেনিং ইন, বিকামিং ইন ওপেন এয়ার অ্যাগ্রাভেশন, খোলা বাতাসে বৃদ্ধি। এটা কি কিসের খোলা বাতাস আছে, কিন্তু আমরা গরম, গরমের খোলা বাতাসে বৃদ্ধি। তারপরে গরম বিছানায় বৃদ্ধি, আমাদের মাস্কল পরি না, বিছানায় তবে তার বেড়ে যায়। এখানে অনেকগুলো ওষুধ কিভাবে একা মাস্কল দিব, 1412 পৃষ্ঠা বাম কলামে। অনেক সময় আমরা অনেক ওষুধ বিছানায় গেলেই শুরু হয়, বিছানার মাথা দিলেই কাশি শুরু, এই ধরনের কথাগুলো শুনি, বা অনেক তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, ড্রোসেরা, মাস্কল এগুলো বেশি চিন্তা করি, কাশি হলে ড্রোসেরা। এখন আসি আমরা 1412 পৃষ্ঠা, আমার একজন বললো যে সেটা উপশম হয় রুম অ্যাগ্রাভেশন, রুম অ্যাগ্রাভেশন, সেটা গরম
রুম হতে পারে, গরম বাতাস হতে পারে, স্টোভের গরম হতে পারে। কেউ যদি বলে আমি গরমে গেলে আমার কষ্ট হয়, আসলে কোন গরমটা নিতে হবে? এটা কি স্টোভের গরম, সূর্যের আলো, ওই গরমটা, সূর্যের তাপটা, নাকি মনে করেন গরমটা গরম বাতাস বা গরম বিছানা, আসলে কি? ঠিক আছে, এখন এই দুটো আমরা গরমের জন্য নিলাম। তিনটে রুব্রিক্স, একটা হচ্ছে ওয়ার্ম রুম, আর এখান থেকে আমরা গরম বাতাসের সবগুলো জিনিস নিতে পারি। রুগীর যখন যেটা সমস্যা হয়, স্টোভের আলোতে যদি সমস্যা হইতে পারে, মানে স্টোভ বলতে চুলার আলোর কথা বলা হইতেছে। এখন আরেকটা সুন্দর একটা রুপিস আছে, দেখেন 231 পৃষ্ঠা। আসছেন কিনা আপনারা? আমি পৃষ্ঠা বলে দিই, বইটা হাতের কাছে নেই আপনাদের সুবিধার্থে। 231 পৃষ্ঠায় দেখুন সানস্ট্রোক, সুন্দর করে জিনিসটা লেখা। এখানে একদম সরাসরি সানস্ট্রোক লেখা। সানস্ট্রোকে দেখেন যে ওষুধগুলো আছে, বোরোনাইন ফার্স্ট গ্রেডে, তিনটে ওষুধ, আর্জেন্টা নাইট্রিকাম, বেল, ক্যাম্ফো, স্ট্রাইমোনিয়াম, এই ওষুধগুলো ফার্স্ট গ্রেডে। তারপর লিখেছে কি ফর হ্যাভিং ইন সান, আচ্ছা রোদের মধ্যে ঘুমানোর ফলে, হয়তো অনেকে আছে রোদের মধ্যে ঘুমায় থাকে খোলা জায়গায়, তখন হয়তো যদি তার সানস্ট্রোক হয় তখন সেখানে বেল আর অ্যাকোনাইট দেওয়া। এখন এই মনে করো একজন রোগী অনেক রোদে ছিল, তারপর থেকে তার ডায়রিয়া হয়েছে, এখন আমরা কোথায় খুঁজবো এই জিনিসটা? কোথায় খুঁজবো? সানস্ট্রোক, এটা কত পেজ বলছে? 231 পৃষ্ঠা সানস্ট্রোক, 231 পৃষ্ঠা ডান কলামের নিচে সানস্ট্রোক। ম্যাডাম পরের প্রশ্নটা কি করলেন যেন? ডায়রিয়া সানস্ট্রোক থেকে? হ্যাঁ, আমি মনে করো রোদের থেকে ডায়রিয়া স্যার। জেনারেটে যাবো না? জেনারেটিসে যাবো না স্যার, মূল কারণ তো ডায়রিয়া, তাহলে আমরা রেকটাম ডায়রিয়ায় যাব। কে বললো? আমি তো স্যার 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 বললেন, আমি খেয়াল করিনি। কামরুল স্যার বলছিলেন তো প্রশ্নটা, না? ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে রোদের কারণে ডায়রিয়া, সমস্যাটা কি আমার? এইটার কারণে কি সমস্যা হয়েছে? আমি শীতের ঠান্ডা ছিলাম, এই ঠান্ডার কারণে কি সমস্যাটা হচ্ছে সেখানে যাব। সমস্যাটা কোথায়? আমরা চলে যাব কোথায়? রেকটাম ডায়রিয়া, হট ওয়েদার, গরম ওয়েদার। এখানে গরম ওয়েদারটা কিন্তু ওখানে গেলে পেয়ে যাবেন। কি ওষুধ আছে একটু চাই, রেকটাম ডায়রিয়া, হট ওয়েদার বা সান, বা আমরা দেখে আসি একটু কোনটা আছে। সামারের ডায়রিয়া। আচ্ছা, 615 পৃষ্ঠা আসলে সামার সিজনের ডায়রিয়াটার কথা তো পাবো, কিন্তু ওরা বলতেছে আমাদেরকে এটা হট ওয়েদারটাই নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা হট ওয়েদার বলছি, আমরা হট ওয়েদার থেকেই নেব। যা পেয়েছি তাই। 613 পৃষ্ঠা ম্যাম, 613 পৃষ্ঠা দিচ্ছে। তাহলে আমরা 613 পৃষ্ঠা শিখানি ম্যাম, ধন্যবাদ। হট ওয়েদার, ঠিক আছে। কোথাও আমরা হট ওয়েদার পাবো, কোথাও সামার দিয়ে পাবো, কখনো সানের অ্যাগ্রাভেশন হতে পারে। এবার কিন্তু তিনটা রূপে দিয়ে খুঁজবো, সিমিলার কথাগুলো দিয়ে। এখন আসেন, এই রোদে থাকার ফলে রোগীর মনে করেন জ্বর, রোদে থাকার পর জ্বর, তাহলে যেহেতু জ্বর, সেহেতু জ্বরে যাব। রোদটাতে আমরা জেনারেলে থাকার প্রয়োজন নাই, জেনারেলের প্রয়োজন নাই। আমরা জেনারেল থেকে আমরা চলে যাব কোথায়? ফিভারে। ফিভারে যে কি পাবো? হয়তো এখানে যদি রোদে ঘোরাঘুরির কারণে হয়ে থাকে জ্বর, রোদের উত্তাপের থেকে সান ফ্রম নিব। আর এমন হইতে পারে শুধু গ্রীষ্মকালে হয়েছে, গ্রীষ্মকালের মানে উত্তাপটা আছে,
এই গ্রীষ্মকালে যে উত্তাপ, রোদে ঘোরা লাগে না, ঘরে বসে বসে অস্থির হয়েছে, রোদে ঘোরার প্রয়োজন হয় না। তো সেখানে আমরা সামারটাও পাবো হয়তো, দেখে আসি আমরা, সামার আছে। সামার হট সিজন, জি এটা 1292 পৃষ্ঠা। এখন এই রোগীদের কি কি হয় সে কথায় বসে, এই যে মনে করেন হিট স্ট্রোক হলো যায়, এদের কি হয়? এতে দেখা যায় যে মাথা ঝিমঝিম করে, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, চোখে ঝাপসা দেখে। ঠিক আছে, কিন্তু যেই রোগী অচেতন হয়ে পড়ে, আমাদেরকে, আমি কিন্তু 2টা রোগীর উদাহরণ দিয়েছিলাম আমার নিজস্ব রোগী, তারা কিন্তু ন্যানো সেকেন্ড, আমি ছিলাম না, তবে যারা ছিল তাদের কথা মতো তারা যখন পড়ে যায় একটা শব্দ কথা বলতে পারে না, মিনিট 1 মিনিটের ভিতরে মনে থাকে না। 2জন মানুষই 1 মিনিটের ভিতরে ছিল না। তারা মহিলা না, দুর্বল না, বাচ্চা না, বয়স্ক মানুষও না। বুঝতে পারছেন কি অবস্থা হয়? তো এদের নিশ্চয়ই আগে থেকে কোনো সিমটম ছিল, তারা বলে নাই, দেখা হয় জানতো না, বুঝতো না, মনে করছে গরমের কারণে হয়। এদের কিন্তু আগের থেকে একটু একটু করে সমস্যা হয়, কি হয়তো কানটা গরম গরম হয়ে যায়, মাথাটা গরম গরম হয়ে যায়, মাথা চিমচিম করে, চোখে ঝাপসা দেখা, বা অতিরিক্ত ঘাম বা ঘাম কমে যাওয়া। তো আমি যে রোগী কথা বললাম, আমাদের 4-5 দিন হয়ে গেছে আমার রোগীটা, উনি হজ করে আসছেন। হজ করে আসতে বয়সও বেশি না, 50-55 ভিতরে বয়স। হজের মধ্যে এবার তো মনে করেন রোজার মধ্যে উনি হজে ছিলেন, তো অনেক রোদ ছিল, আমাদের হান্নান স্যারও গিয়েছিলেন, অনেক রোদ। উনি এবার যাবার এই পাহাড় মানে নিজে খুব দ্রুত বসে গেছে, রোদটাকে তোয়াক্কা করেনি। তারপর থেকে আসার পর থেকে তার একটু সমস্যা হচ্ছে, মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে, চোখ হঠাৎ করে ঝাপসা দেখে। উনি আবার টিচার, স্কুল টিচার, এখন এসএসসি পরীক্ষার্থী, আমাদের এখানে সিট পড়েছে। বলে আমি তো হঠাৎ করে অবস্থা এত খারাপ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে রুমে। বাচ্চা হচ্ছে প্রায় 70-80টা একটা ক্লাসে, যেহেতু মফস্বল অনেক বাচ্চা কাচ্চা থাকে একটা রুমে, শহর কেন্দ্রিক হয়তো কম কম বাচ্চা দেয়। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মাত্র 2টা জানালা, এতগুলো বাচ্চা, একটা দরজা, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমি মনে হচ্ছিল এখনই ঘুরে পড়ে যাব। আমি মানে কোনো রকম হাত ধরে ধরে যে ভাত গেলাম, স্যারদেরকে বললাম যে আমাকে একটু একটু সময় দিন, কিছুটা সময়, খুব অসুস্থ হয়ে পড়েছি। আর ওনার রুমটাই নাকি প্রথমে এমন জায়গায় থাকে যে বাহির থেকে যদি চেক আপ আসে, খাবেন কিছুদিন, মানে এখন খুবই খারাপ লাগতেছে। মানে আগে তেমন হতো না, এখন দেখা যাচ্ছে যখনই আমি একটু বাহিরে যাই বা গরম ওয়েদার থাকি বা রোদে যাই, তখনই শুরু হয়ে যায়, আসার হজ করে আসার পর থেকে। দেখা যাক কি হয়। আমার বেলটা দিয়ে অবজারভেশনে রেখেছি, পরবর্তীতে আরো ওষুধ করে লাগবে, দেখা যাক কি হয়। ওনার ভাইয়ের আবার ওনার কোনো অসুস্থ ছিল, পরে ওনার ভাইকে আবার উনি ডাক্তার হলে উনি আর কি দেখে নাই, আমি দেখেছিলাম। ওনারও সেম এই ধরনের কাহিনী, মাথা গরম হয়ে যায় হঠাৎ করে। উনি কিশোর, ওনার ভাই। যাই হোক, ওনার কথা বলতাম না, ওনার অনেক লেন্দি। আমরা কি কি পাই, আরো কয়েকজনের কাছ থেকে একই কথা শুনলাম। আমার হাজবেন্ড রোদ থেকে আসার পরে বলছে আমার না খুব মাথা ঝিমঝিম করতেছে, খুব অস্থির হয়ে গেছি। যখনই বলে তখন কিন্তু যে আমরা শুধু ওই যে ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, হঠাৎ ঠান্ডা বাতাসে অ্যাকোনাইট কিন্তু তখনও কাজ করে। আর্নিকা, অ্যাকোনাইট, বেল, আমরা রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে। আমার বাসা থেকে ওই আর্নিকা দেওয়া হয়েছিল। স্যার কিছু বলছিলেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, গত 3 দিন আগে আমার ফুপা, উনি গ্রামে থাকে আর কি, গৃহস্থ মানুষ। তো উনি ওই ধান খেতে খেতে, এখন ধান কাটার সময় তো, ধান খেতে গেছে, তো যাওয়ার পরে ওই মাথা ঝিমঝিম ব্যথা করতেছিল, তো কিছুক্ষণ পরে বমি করছে।
তো বমি করার পরে খারাপ লাগতেছে, পরে বাড়ি চলে আসছে। তো তখন বাজে বিকাল সরি 2টার দিকে আর কি। আসার পরে হ্যাঁ রেস্ট নিছে। নেওয়ার পরে বাড়ির থেকে বলছে ডাক্তার কাছে যাই, তো উনি অবহেলা করে যায়নি। তো পরদিন সকালে ওনাকে ওর ছেলে জোর করে নিয়ে গেছে, চলো ভালো ডাক্তারের কাছে যাই। তাও যায়নি, উনি গেছে ওই লোকাল আর কি সিম্পল এমবিবিএস এর কাছে। ওখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আসতে 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 দুপুর 12টা বাজে। এটা পরদিনের ঘটনা। আসার পর ওই উপু আবার ওনাকে গোসল টোসল করায়, ভাত টাত খাওয়া দিচ্ছে, তুমি সও রেস্ট নাও, তোমার ঘুম টুম হয়নি অস্থির। তো শুইতে যায় 5 মিনিটের মধ্যে শেষ। আল্লাহ, ওই যে আমার সানস্ট্রোক স্যার, এটাও কিন্তু সানস্ট্রোক হয়েছে। জি ওই মুহূর্তে আমাদের সবচেয়ে মনে করেন মুখ্য ওষুধ যেগুলো এখন এটা আর্নিকা বেল, বড় বড় ওষুধ দিতে পারেন লক্ষণ অনুযায়ী। এই ওষুধগুলো মনে করেন লক্ষণ অনুযায়ী দিবেন। গ্লোনাইন সবচেয়ে বড় মেডিসিন। স্যার গ্লোনাইন আমি দিয়েছি স্টোভের সে যে কোনো উত্তাপে গেলে কারণ সমস্যাটা খুব বেড়ে যায়, ওই রোগীটাকে গ্লোনাইন দিয়েছিলাম। মুখ টুক লাল হয়ে যাচ্ছে, মানে উত্তাপে গেলেই হলো, চুলার উত্তাপ হোক, চিকন উত্তাপ, ঘরের উত্তাপ হোক, বিছানার উত্তাপ হোক, তার স্থান লাগবে না, যে কোনো তো গ্লোনাইন দিয়ে উপকার পেয়েছি আমি। স্যার স্যার আপনি জোয়ারদা স্যার গ্লোনাইন যে রোগীকে দিয়েছেন একটু বলেন স্যার, সবাই একটু শুনুন। সানস্ট্রোকের রোগী আমি এরকম পাইনি। আমি পেয়েছি ওই সাধারণত প্রেসার বেড়ে যায়, হ্যাঁ, মাথা যন্ত্রণা করে, রোদে গেলে তার বৃদ্ধি হয়, উত্তাপে বৃদ্ধি হয়। এসব ক্ষেত্রে যাদের হেড পেইন হয়, পালসেটিং পেইন হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে গ্লোনাইনটা ইউজ করা হয়। এবং গ্লোনাইন ইউজ করে আপনি চেম্বারের ভিতরে রোগী ঘুম পাড়ায় ফেলতে পারবেন ইনশাআল্লাহ। চেম্বারের ভিতরে গ্লোনাইন দিয়ে জিভের নিচে দেবেন। ইদানিং আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, আপনারা চেষ্টা করতে পারেন। সেটা হচ্ছে আমি এখন রেমেডি দিচ্ছি বা পিল বা যাই হোক লিকুইড, এটা দিচ্ছি জিভার নিচে, উপরে না, জিভার নিচে দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে এটা কাজ দ্রুত এবং বেশি হচ্ছে। অকল অলওয়েজ অলওয়েজ চলুক না প্র্যাকটিক্যাল, নো ইস্যুস। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে, কারণ জীবন নিষ্ঠা দেখবেন। বলে দেন স্যার, না হলে তো আবার দেখা যাবে অনেক অনেক বড় পটেন্সি দিয়ে যে অবস্থা খারাপ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, এখানে পোটেনসি মনে করেন যে সাধারণত 30 দেবেন, 200 দেবেন, নট মোর দেন দিস। আর যদি মনে করেন 30-200 নেই, তখন তো একটা কিছু করতে হবে। তো 1 যদি দিতে হয় কাপিং করে দেবেন। কিভাবে কাপিং করবেন? চেম্বারে তো কাপিং করার সুযোগ নেই, আছে সুযোগ আছে। কিভাবে আছে? আপনি মেডিসিনটা তৈরি করবেন, তৈরি করে মেডিসিন 100% ফেলে দিবেন। মানে পানি 100 মানে 99.9 সব ফেলে দেবেন। ওর গায়ে যা লেগে থাকবে পানি, সেই পানির ভিতরে আবার পুরাটা পানি দেবেন। পানি দিয়ে তখন হচ্ছে শেক করে দেবেন। তার মানে ওইটা তখন কাপিং হয়ে গেল। আবার মনে করেন যে আরো আপনি আপনার কাছে 10 এম আছে, কাপিং করতে হবে, 2 বার ফেলে দেবেন। এটা আমি শিখছি আমাদের শ্রদ্ধেয় আবুল কাশেম স্যারের কাছ থেকে। এবং আবুল কাশেম স্যার একজনকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি 4-5 বার ধুয়ে ফেলে দেবো, ধোয়ার পর সেই পানি আপনাকে খেতে দেবো, যদি রোগ না সারে তাহলে হোমিওপ্যাথি ছেড়ে দেবো। আবুল কাশেম স্যার আছেন মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। মাশাআল্লাহ স্যার, কতটা কনফিডেন্স ছিল ওনার। অবশ্যই। আর বলেছিল যদি তোমার এটা না সারে, মানে ওষুধে যদি কাজ না হয়, যদি সিম্পটম ঠিক থাকে, তাহলে আমি হোমিওপ্যাথি ছেড়ে দেব। দিস ইজ হোমিওপ্যাথি। এবং তার ওষুধে কাজ হয়েছে, সেই বিশ্বাস পাইছে। আর এই জায়গাটা ম্যাডাম যেটা বলতেছেন, ইন্টারাপ্ট করতেছি, ম্যাডামের ফ্যামিলি কয়েকটা ঘটনা বললেন। উই আর ভেরি সরি
ফর হিজ ফ্যামিলি, তবে আল্লাহ তাআলার বিধানের বাইরে যার কোনো সুযোগ নেই। আচ্ছা, কিন্তু আমাদের কিছু ম্যানেজমেন্ট আমরা করতে পারি। হিট স্ট্রোক, সান স্ট্রোকের কাছে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আমরা এখানে 40-47 জন আছি। আমরা ট্রাই করতে পারি এই গরমে কেমন পোশাক পরবো। আমরা নিশ্চয় জানি আপনি হোয়াইটিশ পোশাক ইউজ করবেন। এই গরমে আমরা মোটা পোশাক পরবো না। বা মনে করেন আপনার হঠাৎ করে প্রচুর সোয়েটিং হয়ে গেছে, অবশ্যই আপনি একটা স্যালাইন নিয়ে নেবেন। সমস্যা, স্যালাইন নেবেন না, স্যালাইন, ওরাল স্যালাইন নেবেন, খাবেন। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। তারপরে আপনি ঢাকাতে যারা আছেন বা বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নেন, আপনারা এমন বাড়ি ভাড়া নেবেন না যে বাড়ি 8 ঘন্টা রোদ লাগে। একটু খেয়াল করবেন, হয়তো খরচ একটু কম বেশি হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি নিচতলায় বাড়ি ভাড়া নিয়েছেন, বাড়ি ভাড়া 1000 টাকা কম, দোতলাতে আপনার 1000 টাকা বেশি। 1 বছর পরে দেখলেন আপনার 20,000 টাকা দামের একটা মোবাইল চুরি হয়ে গেল নিচতলা থেকে, তাহলে আপনার লস হলো কত? 8,000 টাকা। খেয়াল করেছেন বিষয়টা? এজন্য আপনারা ক্যালকুলেশন, রেটে বলে যে কস্ট ক্যালকুলেশন বলে, এটা কামরুল খান খুব ভালো বোঝে। স্যার সমস্যা ছাদের নিচে যাওয়া যাবে না স্যার, ছাদের নিচে নেই সমস্যা, যদি যেটা সর্বশেষ ছাদ ওই নিচে গেলেই সে গরমে অস্থির। হ্যাঁ, মানে টপ ফ্লোর বলে যেটাকে আমরা, টপ ফ্লোর। জি স্যার, জি জি ঠিক। এবার চিন্তা করেন স্যার, টপ ফ্লোরে আমি আছি, আমার কত কষ্ট। মানে এসি ছাড়া চলবে না, এসি লাগবে অবশ্যই। স্যার এসিতেও সমস্যা টপ ফ্লোরে থাকলে, কারণ এসি তো অন্য জায়গায় থাকলে যে এসি যে ইলেকট্রিসিটি কনজিউম করবে, টপ ফ্লোরে অবশ্যই তার থেকে বেশি কনজিউম আরে করবে। এসি তো 20 দিয়ে রাখলেও ঠান্ডা হয় না, ফ্যানটাও ফুল দিয়ে রাখলেও ঠান্ডা হয় না, যে এখনো চলতেছে, আমার শরীর ঘামতেছে। জি জি, এই যে টপ ফ্লোর অ্যাভয়েড করতে, এই যে এইগুলো আমরা, আমার মনে হয় যেহেতু সুযোগ আছে তাহলে আমরা মেনে চলতে পারি। পোশাক আশাকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, বিশেষ করে আপনার কালো বা মোটা কাপড় অ্যাভয়েড করা, সাদা বা গাঢ় রং, স্যার গাঢ় রংটা বলে দেন, গাঢ় রং এবং গাঢ় রংটা। জি, এই ব্যাপারে আমরা কম বেশি, আমি তো বললাম আপনার সংযোজন বিয়োজন করি, আমরা বলি সবাই মিলে বলে। জি জি, সেই সানস্ট্রোক। তারপরে আপনি মনে করেন যে কাজটা আপনি সকালে করে ফেলতে পারেন, আপনি গড়িমসি করে যাতে কাজটা 11টার দিকে 12টার দিকে করতে গেলেন, তখন তো হিট বেশি, আপনি এক্সেসিভ হিটটা অ্যাভয়েড করে আমরা চেষ্টা করি। ঠিক আছে, তো এই ব্যাপারে আমরা মনে হয় ম্যানেজমেন্ট করতে পারি। এজন্য কোন কোন দেশে, হ্যাঁ, বিশেষ করে যশোরে একটা কোম্পানি, আপনারা জানেন কিনা অবশ্যই জানেন, যশোরে একটা কোম্পানি, ওরা অফিস টাইম চালু করছে ফজরের পরের থেকে জোহর পর্যন্ত। মানে ফজরের নামাজ পড়ে তারা অফিসে যাবে এবং জোহরের নামাজ পড়ে অফিস থেকে বেরিয়ে চলে আসবে। সকাল সকাল কাজ শেষ। জি, এতে নাকি তাদের হচ্ছে আউটপুট বেশি, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারতেছে। তারপরে আরেকটা আমি একটু বলবো স্যার, জয়নাল স্যার কিন্তু একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জি বলেন স্যার। স্যার আমরা যে অফিস করি, আমাদের অফিস কিন্তু শুধু, আমি যদি 1টা পর্যন্ত অফিস করি, আমার অফিস কিন্তু শুধু আমার অফিসের সাথে রিলেশন নাই, আরো অনেকগুলো অফিসের সাথে রিলেশন আছে। 1টা পর্যন্ত অফিস করলে আমি কিন্তু সমস্ত অফিসগুলিকে কভার করতে পারবো না। ভোর 6টা থেকে যদি 1টা পর্যন্ত অফিস করি, আমি একটা মাত্র কোম্পানি, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি সাপোর্ট দিতে পারবো না স্যার। আচ্ছা, সেটা তো আপনার ওই যে ইয়ের কথা বললেন, এটা তো থাকবেই সবকিছু, কিন্তু আমি যদি মনে করেন আমি ভাঙগাড়ি করি, আমার ভাঙগাড়ি ভাঙাই বা তার থেকে প্রসেস করি, আমি হচ্ছে একটা মিল বা কারখানা, সেটা তো আমার সুযোগ আছে, যে যাদের সুযোগ আছে এই আর কি। আপনি আজকে বিদ্যুৎ বিল দিতে যাবেন, কথার কথা, বা পানির বিলটা, বা আপনি ইয়েতে কাজ করতে যাবেন, আপনি আর্লি ইন দা মর্নিং গেলেন, আপনি 12টায় না আগে, এই আর কি। সাবধানতা অবলম্বন করলে ভালো, না করলে বিলকিস ম্যাডামের দেওয়ার হয়ে যাবেন, এই আর কি। জি, থ্যাংক ইউ ম্যাডাম। জি প্লিজ। সবার জন্য শুভকামনা স্যার, কারণ আমার ফ্যামিলিতে এই দুটো ঘটনা আসলে সবাইকে খুব আহত করেছে, এখনো সবাই খুব মনমরা হয়ে থাকে। যাই হোক, সেজন্যই কিন্তু আপনাদের সবাইকে বলছি
যে আসলে সতর্ক থাকতে হবে, আমার হ্যাঁ আমার কাজ আছে, ঠিক আছে, আমি দুপুর টোট্টা যে বের হতেই হবে, তখন প্রোটেকশন নিয়ে বেরোতে হবে, ছাতা, ক্যাপ, পর্যন্ত পানি, ওই স্যার যে বললো ঢিলা ঢালা পোশাক পরতে হবে, হালকা রঙের পোশাক পরতে হবে। আর যখনই দেখবো হয়তো আমার অসুস্থ ফিল হচ্ছে, আমি তখন ছায়া তলে চলে যাবো, কোনো একটা ছায়া, গাছের ছায়া হোক, কোথাও কিছু নাই, গ্রামে আমি হাঁটতেছি, আমার কাজ, যেতে হবে, আমি একটা গাছের নিচে বসে পড়ি, কিছুক্ষণ রেস্ট করি, তারপরে উঠি। ওই যে নগদে যদি স্যালাইন পাওয়া যায়, আমার অসুস্থ লাগছে, খুব ঘেমে গেছি, স্যালাইন পাওয়া গেলে স্যালাইন খাবো, ওই মুহূর্তে যা পাওয়া যাবে হাতের কাছে, স্যালাইন হোক, পানি হোক, আমি খেয়ে নিব। আর ঢাকা শহরে বেশি গরম লাগলে একটা শোরুমে ঢুকে যাবেন। স্যার গতকাল আমি হাসপাতালে, ভালো কোন ক্লিনিকে, গতকাল আমি 12টার দিকে ওই বসুন্ধরা গিয়েছিলাম ল্যাপটপ কেনার জন্য, ভাগদার জন্য। তো মনে হলো স্যার আমি 15-20 মিনিট পর পর পানি খেয়েছি, এতটা খারাপ লাগছিল। সবাই সতর্ক থাকবেন, এটা আমার আসলে বিশেষভাবে অনুরোধ থাকলো সবার প্রতি। জি ম্যাডাম, আপনার ডিস্টার্ব করলাম। জি ম্যাডাম, কয়েকটা না না সমস্যা নাই স্যার, আমরা তো এইভাবেই তো শিখবো স্যার, সবাই যখন না বলেন তাহলে শিখা হবে না। একজন মানুষ কখনোই পরিপূর্ণ না, সে সবকিছু জানে না, এটা সবাই আগে মাথায় রাখতে হবে। যাই হোক, আমাদের তখন কি শুধু আমরা সানস্ট্রোক বা হিট স্ট্রোক এইসব ওষুধ দেখে ওষুধ দিলে হবে না, তখন তার কি, তখন ওই মুহূর্তটা সামাল দিলেন, তারপরে তার কি কি সমস্যাগুলো হচ্ছে, ওই যে বমি ভাব, ওই যে আমাদের কামাল স্যার বললেন, কামাল স্যার ফুফা কথা বললেন, তো বমি ভাব, বমি হয়ে যাওয়া, এই সব কিছু মিলিয়ে আমরা তখন তাকে ওষুধ দিব, বা চোখে ঝাপসা দেখা, তবে মাথা ওই তারপরে আমাদের যে ডাক্তার রুগী, উনি তো ডাক্তার, যেহেতু ডাক্তার রুগী বলি, তো উনি কি করলো, উনি মাথায় যে নিজের বুদ্ধিমতো যতটুকু জ্ঞানে মাথাটাতে পানি দেওয়ার পর দেখলো তার চোখের ঝাপসা ভাবটা কমে গেছে, আর মাথার ঝিমঝিম ভাবটা কমে গেছে। তারপরে উনি কিছু না বুঝেই উনি করলো কি একটা হাই প্রেশারের ওষুধ খেলো দোকান থেকে এনে, কারণ ওই মুহূর্তে উনি পরীক্ষার হলে, ওনার তো এখন জেলখানার মতো অবস্থা, না বেরোতে পারতেছে না ঢুকতে পারতেছে এই অবস্থা, তা আবার ওনার ডিউটি করতেই হবে, আবার ওষুধ খেয়ে, স্যালাইন খেয়ে একটু ঠান্ডা হয়ে আধা ঘন্টা পর আবার রুমে ঢুকবে। তো যাক আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন। তারপর তো বিকাল থেকে আমি ওষুধ দিলাম। আমি কেন স্যারকে বললাম তখন যে পটেন্সি বলেন স্যার, তাহলে তো সমস্যা হবে, কারণ এই রুগীদের তখন ওই মুহূর্তে বেশি পাওয়ারে গেলেই সমস্যা। এই যে মাথা গরম হয়ে গেছে, শুধু যে মনে করেন অনেক সময় আমরা বলে সানস্ট্রোক বা হিট স্ট্রোক কথা বাদ দিয়ে এবার একটু আসি অন্য কথা, জ্বর, প্রচন্ড জ্বর, রুগীর শরীরে হাত দেওয়া যায় না, তাপ, চেহারাটা লাল হয়ে গেছে, রুগী বেল, লক্ষণ দিয়েছে পুরো বেল, কিন্তু ওই মুহূর্তে যদি আপনি ওইখানেও হাই পাওয়ার দেন, রুগীর অবস্থা খারাপ হয়ে যায়। এখানেও যে 30 বা 200 দিলেন, আপনার যা আছে তা, আর যদি আপনি সতত আপনি আমরা মনে করি যে এলএম পদ্ধতিতে কোনো সাইড এফেক্ট নাই, এলএম যদি আপনি সরাসরি কাপিং করে না দেন, রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। প্রচন্ড উত্তাপ অবস্থায় রোগীকে তখন কাপিং করে দিতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে হলো চেম্বারে তো মনে করেন ইয়া থাকে না, কাপিং করার ব্যবস্থা থাকে না। এখন আপনার কাছে রুগী আসছে, রুগীকে আপনি দেখায় কাপে পানি নিয়ে ওষুধ দিবেন, সম্ভব না। তখন ওই যে আমাদের ফারুকি স্যার সরকার আমাদেরকে বলছে, তোমরা তখন করবে ইয়া বোতলে সব ফেলে দিবা, ফেলে দিয়ে আবার ঢুকে রুগীকে দেখাবা, ওই মুহূর্তে যা করতে পারো তোমার, এটা তোমার হাতের কাছে আছে। আর যখন আমরা মনে করেন ইয়া করি, ওইখানে পানিটা ইউজ করি, ওটা তো বোতলেই থাকে, রুগী তো বুঝতে পারে না কিসের বোতল, ওষুধের বোতল তো আলাদাই থাকে, অনেকে ওষুধের বোতলে ঢুকায় রাখে, কেউ হয়তো ওই যে ইয়া করে, লোকাল যে বোতল গুলা আছে কিনে যে প্লাস্টিকের, ওগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাখে না অনেক, কারণ রুগী তো দেখে ডিস্টিল ওয়াটার লেখা, সমস্যা, ওটা দেখানো যায় না। ওটা তখন কি করি আমরা, হয়তো যে বড় বড় যে বোতল গুলো আছে না, 1 পাউন্ড 1 লিটার, 1 পাউন্ডের থেকে বেশি 1 লিটারের মধ্যে রাখি, 1 লিটারের যে বোতল গুলো আছে ওগুলো আমরা সংগ্রহ করি ওষুধ দোকান থেকে, ওগুলা ভালো করে ওয়াশ করে ওখানে রেখে দিই, ওখানে ঢেলে রেখে দিই। তো রুগী দেখে বড় একটা বোতল থেকে ওষুধ দেওয়া হয়েছে, রুগীতে বোঝার দরকার নাই, অনেক সময় দেখেন আপনার জন্য কতগুলো ওষুধ নষ্ট করতেছি,
কারণ ওর এটা হচ্ছে মনের সান্ত্বনা, মনের সান্ত্বনা না দিলে কিছু হবে না। আমাকে রোগী এসে বলতেছে যে আমার আপনি কি ওষুধ দেন আপনারা, শুধু পানি পানি লাগে এখন, তাই নাকি? তার জিভ ভাবে হা করেন, জিভে বের করেন। গায়কের ডাক্তাররা জিভের মধ্যে ওষুধ দিয়ে দিত, এক ফোঁটাই কাজ হইতো, ঠিক আছে জিভে বের করেন, দিয়ে দিলাম আর এস 2-3 ফোঁটা। ইস, তারপর থেকে যে প্রশংসা, ম্যাডাম আপনার এই ওষুধটা খেয়ে আমার রোগটা ভালো হয়েছে, আর এই যে ওষুধ দিলেন না আগে, ভালো হয়নি। ঠিক আছে, তো যে যেমন তাকে তেমনই করতে হবে। আমার হচ্ছে ওয়াশ বোতল আছে, ওই ডিস্টিল ওয়াটার ওয়াশ বোতলে রেখে দিই, ওখান থেকে চাপ দিলে খুব সুন্দর ভাবে শিশির ভিতরে ডিস্টিল ওয়াটার আসে, রোগীরা দেখে অনেক মজা দেয়, বলে আবার কি জিনিস, আর ওনারা মনেও করে না যে এটা পানি, মনে করে মেডিসিন। হ্যাঁ, আমরা যে লাল লাল বোতল মধ্যে রেখে দিই ওষুধের 1 লিটারের, মনে করো যেমন ওষুধ দিতেছে, যাই হোক, তাহলে আমাদের এই যে ওষুধ দেওয়ার, আমি শুনলাম যে ওষুধটা দিন, কিন্তু কত পাওয়ার দিব, কোন অবস্থায় কত পাওয়ার দিব, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, তাহলে আমরা অনেকক্ষণ তো মনে করেন কথা বললাম। ম্যাম, আমাদের মিঠুন ঠিকাদার স্যার হাত তুলে রেখেছেন অনেকক্ষণ ধরে, কিছু বলবেন ও হয়তো। স্যার হাত তুলে রেখেছেন, হাত ব্যথা হয়ে গেছে স্যার, আপনি কথা বলতে বলেন, আমি 1 মিনিট সময় নেব। জয়নাল স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখেন তো এখানে মেসেজে, অথবা বলেন। 01713 জি স্যার, 01713 197 197 675। 675। স্যার থ্যাংক ইউ। নাম্বার টাম্বার নিচ্ছেন, মতলব ভালো তো। আবার প্রবেশ করেছি। স্যার আপনার হাতটা একটু ভালো লাগতেছে না, হাতটা নামান স্যার, মনে হচ্ছে এই বিতুল স্যার। জি স্যার। এই আপনার এই কার্ডিসির এই কোর্সটা কোথায় করছেন স্যার? এত সুন্দর করে আপনি মন থেকে, হৃদয় থেকে যে কথাগুলো বলেন, দোয়া রাখবেন স্যার, এইভাবেই যেন বলতে পারি। ধন্যবাদ স্যার। এত সুন্দর ভাষা, আমি আর এই মিঠুন স্যার ছাড়া আমাদের এই গ্রুপে এই মিঠুন স্যার এত সুন্দর করে কথা বলে, আমার মনে হয় এত সুন্দর করে আর কেউ পারে না। অসাধারণ আলোচনা হচ্ছিল, ম্যামের রেপার্টরি প্রেজেন্টেশন প্লাস পাশাপাশি সকল শ্রদ্ধেয় স্যার এবং ম্যাম আপনারা যেভাবে ম্যানেজমেন্ট গুলো দিচ্ছিলেন, আসলে এগুলো অভিজ্ঞতা ঝুলির এবং একটা সচেতনতার মানে খুব উপর লেভেলের একটা ম্যানেজমেন্ট, এগুলো আমাদের খুবই প্রয়োজন রোগী হ্যান্ডেল করতে গেলে। তো সেই জায়গা থেকে আমি আসলে বলার কিছুই নেই, ওই যে ম্যামের শেষের কথার দিক থেকে একটু আমার মনে হলো যে একটু কথা বলি। কথাটি হচ্ছে এই যে ম্যাম যেটা বললেন যে বেলের পেশেন্টের ক্ষেত্রে তীব্রতর অবস্থায় বেলেডোনা প্রয়োগ করার যে বিষয়টা, যে 30 প্রয়োগ করবো, সবকিছু ঠিক আছে। আমি এখানে পাওয়ারের ব্যাপারে আর একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা এই সিভিয়ার কেসগুলাতে, মানে খুবই সিভিয়ার কেসগুলাতে শুধু মানে 30 to 100 না, যেহেতু আমরা চিকিৎসক, আমরা মানুষের সেবক, এক প্রকারের যোদ্ধা, আমরা তো যুদ্ধ করতে গেলে সকল প্রকারের অস্ত্র যেহেতু আমাদের হাতে রাখতে হয়, সপ্তমিক শক্তি যেনারা ব্যবহার করেন, আপনাদের কাছে করজোরে অনুরোধ রইল যে এই সিভিয়ার পেশেন্ট গুলোর ক্ষেত্রে 6 পোটেন্সিটা আপনারা সংগ্রহে রাখবেন এবং ব্যবহার করে দেখবেন যে 6 পোটেন্সি সিভিয়ার ক্ষেত্রে কি পরিমাণ, সেটা অ্যাকোনাইট হোক, বেলেডোনা হোক, যে কি পরিমাণ দ্রুত রোগীর মধ্যে রেসপন্স করে এবং সেটা বিনা অ্যাগ্রাভেশনে কত সুইট ভাবে এটা প্রয়োগ করে পরীক্ষা করে দেখবেন। এটা একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে ম্যাম বেলেডোনার যেটা বিষয়, আমি বেলেডোনার উদাহরণই দিচ্ছি যে বিভিন্ন ম্যাট্রিয়া মেডিকা এবং অর্গাননের বিভিন্ন জায়গায় আলোকপাতে বলা আছে যে রোগীর তীব্রতর উত্তপ্ত অবস্থায়, যখন খুব বেশি উত্তাপ থাকে, সেই অবস্থায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করাটা উচিত নয়। আমাদের অবশ্যই মোটামুটি একটা নরমাল টেম্পারেচারে আনতে হবে। এই জন্য
পানির অপর নাম যেহেতু জীবন, পানি অন্তত সবার আগে দিতে হবে, দিয়ে মোটামুটি তাপমাত্রাটা কমিয়ে নিয়ে তারপরে অবশ্যই আমাদের ঔষধটা দিতে হবে, এটা একটি বিষয়। আর আমার জীবনে আমি পরপর দুটো রোগীতে বেলেডোনা দিয়ে খুব বিপাকে পড়ে গেছিলাম, এটা একটা ভয়াবহ মানে অভিজ্ঞতা আমার। এই তীব্রতর অবস্থায় দুটোই, একটা ছিল আপনার 4 বছরের শিশু আর একটা ছিল 9 বছরের। একেবারে তীব্রতর অবস্থায়, একদম বেলের সাইন সিমটম, কোনো কথা নেই, বেল 30। সেটা আবার দিয়েছিলাম একদম ডিস্টিলে, একটা পিল দিয়ে ডিস্টিলে বানাইছিলাম। কি পরিমাণ যে অ্যাগ্রাভেশন, মানে বাচ্চার তো এমনিতেই ওখানে খারাপ অবস্থা, বেলেডোনা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকে হসপিটাল নিয়ে গেছে, গার্জিয়ানেরা ভয়ে নিয়ে গেছে যে না বাচ্চার অবস্থা ভালো না, আমরা হাসপাতাল নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে টান দিছে। যাই হোক, এটা একটা মানে খুবই খারাপ অভিজ্ঞতা। আর একটা পেশেন্টকে যখনই অমন হয়েছে, সঙ্গে সঙ্গে আমি আমার চেম্বারে এখানে বসে ট্যাপ চালু করে দিয়ে বলছি যে খালি পানি নিয়ে আমি দেওয়া শুরু করছি, আগে পানি দেন, আর বলছি যে কাপড় টাপড় খুলে দিয়ে ফ্যান লাগাই দিয়ে সঙ্গে সঙ্গে পুরো শরীর মুছে দেওয়া শুরু করছি। তো সেখানে অবশ্যই আমাদের উচিত যে একেবারে তীব্রতর উত্তপ্ত যদি অবস্থা থাকে কোনো জ্বরের পেশেন্টের, অবশ্যই তার টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে এসে অন্তত কিছুক্ষণ পানি দিয়ে তারপর তারপর আমাদের রোগীকে মেডিসিন দেওয়া। এখানে আয়ুর্বেদ মতো আমি আর একটা অভিজ্ঞতা শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা জ্বর আসলে মোটামুটি ভাবে চেষ্টা করি যে ঠান্ডা পানি দেওয়া, ঠান্ডা পানি মাথায় দেওয়া, ঠান্ডা পানি শরীরে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই আমাদের উচিত না। আয়ুর্বেদে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি জ্বর আসে, তো সর্বপ্রথম, যেটা আমাদের হোমিওপ্যাথি বলতেছে একদম সাদৃশ্য বিধান, সিমিলার, কাটা দিয়ে কাটা তোলা, তো সেই জ্বরের রোগী, তীব্রতর জ্বর আসছে, এই জ্বরের রোগীকে যদি কুসুম গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে, শুধু কুসুম গরম পানি একটা পাত্রে, গামলার মতো একটা পাত্রে নিয়ে তাকে বসিয়ে রেখে তার পা দুটো যদি ওই পানিতে চুবিয়ে রাখা যায়, আবার পানিটা নরমাল হয়ে গেল, নরমাল টেম্পারেচারে চলে গেল, পানিটা চেঞ্জ করে আবার কুসুম গরম পানি, এইভাবে যদি 2-3 বার পানি চেঞ্জ করে তার পা থেকে বারবার দেওয়া যায়, তাহলে খুব দ্রুত তার জ্বর কমে যায়। এবং শুধু কমে না, সেটা যদি অ্যাকুইট কোনো জ্বর হয়ে থাকে, এই জ্বর থেকে রোগী মুক্তি পেয়ে যায় কোনো ঔষধ ছাড়াই। অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় তামান্না শাইন ম্যাম কিন্তু তার ক্লাসে একদিন বলেছিলেন যে আমাদের কোথাও যখন আগুনে পুড়ে যায়, সেই জায়গাটায় আমরা অনেকেই ডিম ভাঙে দেই, ঠান্ডা জিনিস দেই, এটা কিন্তু আমাদের উচিত না, কারণ এটা কিন্তু অসাদৃশ্য হয়ে যাচ্ছে। ওই জায়গায় পড়লো গরম, পুড়লো গরম দিয়ে, তাহলে ওটাকে সারাতে গেলে ওই গরমে দিতে হবে, অর্থাৎ মোটামুটি একটা কুসুম গরম পানি ওখানে প্রয়োগ করতে হবে। জ্বর আমাদের যখন আসে, আমাদের শরীরের টেম্পারেচারটা খুবই বেড়ে যায়, এই টেম্পারেচার বেড়ে যাওয়া অবস্থায় ঠান্ডা পানি কোনো ক্রমেই ব্যবহার করা যাবে, কোনোভাবেই না। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যদি কোথাও আঘাত লাগে, তথাকথিত এলোপ্যাথিক মেডিকেল সায়েন্সে দেখবেন যে কোথাও আঘাত লেগেছে, থেতলে গিয়েছে, রক্ত জমে গিয়েছে, তাৎক্ষণিকভাবে বরফ নিয়ে এসে সেঁক দিচ্ছে, এটা কোনোভাবেই উচিত না। তাদের মেডিকেল সায়েন্স মতে যদি উচিত হয়, আমাদের হোমিওপ্যাথি মতে একেবারেই এটা একদম বিরুদ্ধ নীতি, বিরুদ্ধ কাজ, এবং এতে করে রোগীর ভালো কিছু আশা করা যায় না। তাতে কি হবে, তাৎক্ষণিকভাবে রোগীর ওখানে যে ব্লাড সার্কুলেশন হওয়ার কথা, এটা হবে না, জমে যাবে, ব্লাডটা জমে যাবে, এবং ফিউচারে রোগীকে এটা সাফার করতে হবে। রোগীর যদি কোথাও থেতলে যাওয়া আঘাত লাগে এবং এই আঘাতের জায়গার রক্তটা যদি জমে যায়, অবশ্যই অবশ্যই সেখানে কুসুম গরম পানি বা হট ওয়াটার ব্যাগ দিতে হবে। তাহলে ঠান্ডা কোথায় দিতে হবে, যদি ওই জায়গাটা কেটে যায়, ফেটে যায়, ব্লিডিং হচ্ছে, তাৎক্ষণিকভাবে সেখানে ঠান্ডা দিতে হবে, তাহলেই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ, আমি এতটুকুই শেয়ার করলাম। ভালো থাকবেন সকলেই, দোয়া রাখবেন। আদাব এবং নমস্কার। জি মিথুনকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। স্যার, আমার একটা বিষয় জানা ছিল, হিট স্ট্রোক বা সান স্ট্রোকের সময় রোগীরা যদি পানি খেতে চায়, পানি খেতে দেওয়া যাবে কিনা স্যার? স্যার আমি বলি এখানে একটু, আরো স্যাররা আছেন, স্যাররা বলবেন। পানি ওখানে ওই সিভিয়ার অবস্থায় পানি ওইভাবে না দিয়ে সর্বপ্রথম তার একটু মুখ চোখ পানিটা আগে দিয়ে ধুয়ে নিবে, অর্থাৎ
পানিটা যে তার শরীরে ইন করবে, আমরা যখন মুখে, যেমন দেখবেন গোসলের পূর্বে বলা হচ্ছে যে আপনি গোসল করতে গিয়ে সরাসরি মাথায় পানি দিবেন না, সবার আগে পানিটা হাত দিয়ে নাড়ুন, তারপরে এই পানিটা আপনার শরীরে দিন, নাভিতে দিন, আপনার শরীরটা বুঝতে পারবে যে না পানিটা আপনার শরীরে এখন যাবে বা দেয়া হবে, তারপরে আপনি মাথায় আস্তে আস্তে দিন। তদ্রুপ ভাবে তাকে হাত পায়ে পানি দিয়ে তার মুখটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে তাকে পানি দেওয়ার পূর্বে বলবেন যে এই যে আপনার মুখে পানিটা দেওয়া হচ্ছে, দয়া করে আপনি পানিটা ঢকঢক করে গিলবেন না, পানিটা একটু মুখে নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে আস্তে 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 পানিটা গিলুন। এইভাবে যদি দেয়া হয় তাহলে তার ক্ষতি না হয় বরং উপকার হবে। কিন্তু ওই তীব্রতরতার একটা পানির আকাঙ্ক্ষা, ওই অবস্থায় যদি তাকে পানিটা দেওয়া হয় এবং খুব দ্রুত বেগে সে যদি পানিটা পান করে, তাহলে এখানে কিন্তু হঠাৎ করে কোনো বিপদ ঘটতে যেতে পারে। আর স্যার ম্যামরা আপনারা একটু মতামত শেয়ার করেন, ধন্যবাদ। তারপরে স্যার প্রচন্ড ঠান্ডা পানিও স্যার খাওয়া যাবে না, পানি খেতে হবে নরমাল। প্রচন্ড ঠান্ডা পানি খাওয়া কিন্তু গরমের সময় ক্ষতিকর। স্যার মিঠুন টিকাদার স্যারকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর সংযোজন করেছেন স্যার। শুধু প্রচন্ড গরম পানি গরমের সময় খাওয়াই ক্ষতিকর স্যার তা না। আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের শরীর দিয়েছে, অর্গান দিয়েছে, আমাদের প্রতিটা অর্গানের শরীরের প্রতিটা অর্গানের কিন্তু একটা কাজ রয়েছে। তো আমরা সাধারণত যেভাবে পানি পান করি, আমাদের পানি পান করার নিয়মটাই হচ্ছে একেবারেই রং, একেবারেই ভুল। আমরা অনেকেই যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনী এবং তার লাইফস্টাইল সম্বন্ধে আমরা জানি, সেখানে আমরা অনেকেই বলি যে নবীর সুন্নত, নবী কিন্তু বসে পানি পান করতেন এবং উনি কখনোই এই পানি আমরা মানে সচরাচর যেভাবে পান করি একদম মুখে নিয়ে ঢক 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 করে গিলি, এটা একেবারেই অনুচিত। উনি পানি পান করতেন, পানি মুখে নিয়ে পানিটাকে নাড়াচাড়া করে কুলিকুচির মতো করে তারপরে আস্তে আস্তে পানিটা গিলতেন, আবার এক ঢোক নিতেন, সেটাকে মানে এক ঢোক পানিকে উনি নাড়াচাড়া করার পরে কয়েকবারে এটা গিলতেন এইভাবে। তো বর্তমান আধুনিক বিজ্ঞান আসে গবেষণা করে দেখতেছে যে একটা নেফ্রাইটিস ডিজিজের পেশেন্ট, যার নেফ্রন গুলো নষ্ট হয়ে গেছে, এরকম একটা পেশেন্টও যদি এইভাবে পানি পান করে, সেখান থেকে তাকে উত্তরণ করা সম্ভব, তার কিডনি লেভেলকে কমিয়ে আনা সম্ভব। মূলত আমরা খাদ্যই হোক পানি হোক যে কোনো বিষয় যেটা খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি, অবশ্যই অবশ্যই আমাদের মুখের মধ্যে সেটা আমাদের লালা মিশ্রিত করতে হয়। আর আমরা যখন মুখের মধ্যে এই পানিটাকে নাড়াচাড়া করব, এই পানিটা যদি ঠান্ডা হয়, মনে করেন টিউবওয়েল থেকে সরাসরি তোলা হলো বা মোটর থেকে নেওয়া হলো, তখন কিন্তু তার একটা টেম্পারেচার থাকে। কিন্তু আমরা যখন মুখের মধ্যে পানিটাকে নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করব, এই পানিটা তখন যেটা হবে আমাদের দেহের জন্য, আমাদের পাকস্থলীর জন্য, আমাদের কিডনির জন্য, অর্থাৎ আমাদের যে অর্গান পার্ট পানিটা যেটাকে গ্রহণ করবে তার জন্য উপযুক্ত ভাবে তৈরি হয়ে মেঘ হয়ে তারপরে আমাদের ভিতরে ঢুকবে। এটা মেঘটা করবে কে? আমাদের মুখের যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি এবং আমাদের মুখের মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, এই টেম্পারেচার কিন্তু পানিটাকে ওইভাবে উপযুক্ত করে তারপরে আমাদের শরীরের মধ্যে ইন করবে। কিন্তু আমরা সেটা করি না, আমরা সরাসরি এই মুখের মধ্যে নিলাম, ঢক 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 করে গিললাম। সব থেকে বড় ভুল হচ্ছে আমাদের এটা। এই কারণে একটা খাদ্য যদি আমরা খাই, অনেকেই দেখবেন যে আসে ক্লেম দেয়, ডাক্তার সাহেব আমার গ্যাস ভালো হয় না, সেকলো খাইতে হয়, প্রোক্যাপ খাইতে হয়, অমিপ্রাজল ছাড়া আমি টিকতে পারি না, দিনে 2টা করে গ্যাসের ঔষধ। ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে শতকরা আমি বলবো যে 98% খালি ইতিহাস নিয়ে দেখবেন যে উনি খাদ্য গ্রহণ করে কিভাবে, পানি খায় কখন, দেখা যাচ্ছে এই খাবার খেতে খেতে পানি খায় এবং খাদ্য গল্প করতে করতে পানি খায়, ওই 2-4 গ্লাস 2-4 বার চিবান দিয়ে খাদ্য গিলে ফেলে। তো আমাদের শুধু অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলেই বর্তমান যে কৃত্রিম ডিজিজ গুলো আমরা সাফার করতেছি, এর জন্য আমরা নিজেরাই দায়ী। এই কারণে আমরা খাদ্যটাকে অবশ্যই খুব ভালোভাবে চিবাবো, চিবিয়ে চিবিয়ে এবং খাদ্য গ্রহণের সময় কোনো প্রকারের গল্প না করে, কোনো প্রকারের কথা না বলে, খাদ্যর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে খুব মনোযোগ সহকারে খাদ্যটাকে গ্রহণ করব এবং পানিটাকে সেম ভাবে গ্রহণ করব। তাহলে অবশ্যই এটা আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি ইন করবে এবং আমাদের অর্গানের জন্য উপযোগী হয়ে সেটা আমাদের শরীরের মধ্যে ইন করবে। ধন্যবাদ স্যার। করার কারণে ওই যে ক্লট হয়ে গেছে, ওখানে পুরো রক্তটা
পাস হচ্ছে না। মাঝে মাঝে যখনই ওখানে সমস্যা দেখা দেয় তখন সে মানে খিঁচুনি বা আক্ষেপ বা এরকম হয়ে যায় আর কি। তো এক্ষেত্রে চিকিৎসা আমরা ওই স্ট্রোক, হিট স্ট্রোক, সানস্ট্রোক চিকিৎসা দেওয়ার সময় আমরা যাতে ওটা ইয়ে করি আর কি। তো ওখান থেকে পরে আমি ডাক্তার কুলসুম ম্যাডামের একটা হার্ট ডিজিজের বইতে দেখলাম আর কি, যে রক্তে যখন আমাদের ওখান থেকে রক্তে যখন ইয়ে পায় না, অক্সিজেন পায় না, মানে ওই ব্রেনে যখন অক্সিজেন আসে না তখনই তার এই সমস্যাটা হয় আর কি। তো আমরা যাতে হিট স্ট্রোক, সানস্ট্রোকের রোগী চিকিৎসা করার আসলে তার প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি যাতে চিকিৎসা দিই আর কি। স্যার এটা একটু সংযোজন আর কি। স্যার সুন্দর সংযোজন করেছেন, কিন্তু স্যার সমস্যাটা কি, হিট স্ট্রোক, সানস্ট্রোকের রোগীরা কিন্তু সময় খুব কম পায়। আর তাদের আগে কিছু সিমটম থাকে, যদি ওই সিমটম নিয়ে আমাদের কাছে আসে তাহলে মনে করেন আমরা কাজে লাগাতে পারি কিছুটা। তারপর তো হাসপাতাল থেকে চেক আপ টেক আপ করা ছাড়া আমরা ধরবো না। তারপর তো আমাদের রোগী লিপির প্রয়োজন, কিন্তু তৎক্ষণাৎ আমাদের হাতে অল্প সময়, সামান্য সময়। যাই হোক, তাহলে আমরা যে আলোচনা ছিলাম বেল, ওই আলোচনায় আবার আসি। স্যার বলুন। ম্যাম, আমি গত 3-4 দিন আগে একটা এরকম পেয়েছিলাম, এক মহিলা আসছে আমার কাছে, ডায়াল তুলতেছিল, পোলার মধ্যে মহিলা ডায়াল তুলছে, তোলার পর আইসে বমি টমি করে দিচ্ছে। তো পরে আমার কাছে আসছে, সন্ধ্যার পরে আসছে, ওনার ছেলে নিয়ে আসছেন, খুব খারাপ মাথা ব্যথার ধরনের সমস্যা। আমি ওনাকে বেল দিয়ে পরে আমি বেড়াই নিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। পরে আবার এসে যোগাযোগ করছে গতকাল রাতে না জানি আগের দিন রাতে আসলো আবার। তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওনার বাচ্চাকে আবার নিয়ে আসছে, একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে আসছে যে ব্রানিয়া, কারণ আমি কিছু লক্ষণ পাইছিলাম ব্রানিয়ার। তো প্রথমত বিল দিয়েছি, তারপরে আমি ওনাকে ব্রানিয়া দিয়ে দিয়েছিলাম। স্যার লক্ষণ আমাদের যা আসবে তাই স্যার, ওই মুহূর্তে আসলে লক্ষণ যেটা আসবে সেটাই ওষুধ। তো যে কথাটা বলছিলাম স্যার, যে কথা ছিলাম আমরা, আমাদের কিন্তু মিঠুন টিকাদার স্যার জয়েন কিছু সংযুক্ত করেছেন কথা, জয়নাল স্যার করেছেন, স্যার করেছেন, আপনি বললেন। এখন আর একজন রোগী, এখন বেলের রোগী, কিন্তু তাকে পানি স্পর্শ করা যাবে না, তার মাথায় পানি দেওয়া যায় না, তার মনে করেন জলপট্টি দেওয়া যায় না, শরীর মুছিয়ে দেওয়া যায় না ঠান্ডা কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে, মানে তাকে মানে পানিটা দেওয়া দিলে কি হয়, তার নাক টাক বন্ধ হয়ে দমটা আটকা যায় সাথে সাথে, ইনস্ট্যান্ট। এই ধরনের রোগীও কিন্তু আমাদের কাছে আসে, আমার কাছে তো কয়েকজন, সেই জন্য বললাম। তখন খুবই মুশকিল হয়ে যায় যে আপনি বলবেন যে তাকে একটু মাথায় পানি দেন, রুগী বললেন মাথায় পানি দিব না, জ্বরের মধ্যে থেকে বলে মাথায় পানি দিব না, দেওয়ার সাথে সাথে এত কষ্ট হবে এখন যে আমি এগুলো সহ্য করতে পারবো না, জ্বরটা আমি সহ্য করতে পারতেছি, ওটা আমি সহ্য করতে পারবো না। আবার কিছু আগে যে পানি খাওয়া নিয়ে আপনারা কি শুনেছেন তো, পানি আটকা যায়, আমরা শক্ত খাবার খেলে গলা আটকায়, বা হয়তোবা কিছু খাবার খাচ্ছি, কথা বলছি, ওই সময় কিন্তু হিসকে উঠে যায়। খাবার খাওয়ার সময় কথা বলা কিন্তু নিষেধ। যে আমাদের নবীজি যে বলে গেছেন, এবার জীবন ওনার জীবনযাপন করেছেন ওনারা, নবীজি সাহাবীরা, ওইটাই কিন্তু আসলে আমাদের ফলো করা উচিত। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে প্রতিটা আল্লাহ শুকরিয়া আদায় করে, আর এই খাবার নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ার জন্য, খুব ভোর গ্লাসে খেয়ে ফেলি আমরা। তারপর পানি, কারণ তখন তো খাবারটা বুকে আটকা যায়, ঠিক আছে, ভালো করে চিবিয়ে খাই না, কারণ আমাদের খাদ্য হজম হয় মুখ থেকে, প্রথম হজমের শুরুটাই মুখ থেকে শুরু হয়। ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন, তখন ওই লালাটা আসবে, লালাটা আসলে এনজাইমটা খাবারটা হজম করে থাকবে। এই জন্যই বলা হয় যে জুস করে খাবার খাবেন না। এখন আবার আমাদের মায়েদের একটা বক্তব্য আছে, বাচ্চাদেরকে খিচুড়িতে খাওয়াই সেটা ব্লান্ডার করে খাওয়াই, একেবারে আবার সেকে নেই, ব্লান্ডারও যেন দানা দানা থাকে, আমার বাচ্চার জিভটা যেন দানা না লাগে। এগুলো করলেই বাচ্চার জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ, পাচ্ছে না। ম্যাম, ছোট্ট একটা কথা বলি, এই যে সামনে আম কাঁঠালের সিজন আসছে,
আপনি ট্রাই করে দেখবেন আপনার বাসায় যদি কোনো ডায়াবেটিক্সের পেশেন্ট থাকে বা আপনার যদি কোনো পেশেন্ট থাকে, একটা রোগীকে বেশি না, আপনি একটা বড় মাপের আম তাকে ওই কেটে ব্লেন্ডারে জুস করে খাওয়াই দেখবেন একদিন। তার খাওয়ার আগে একবার সুগার লেভেলটা মাপবেন, তারপরে তাকে জুস করে খাবেন, খাওয়ানোর 15-20 মিনিট পরে আরেকবার সুগার লেভেলটা মাপে দেখবেন কত আসে। আর একদিন ওই পেশেন্টটাকে নরমালের সুগার লেভেল মাপবেন, মাপার পরে তাকে ওই সেম মাপের একটা আম, পাকা আম দিয়ে বলবেন যে আপনি এই আমটা একবারে দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় বা চুষে চুষে আপনি পুরো আমটা খান আস্তে আস্তে। তারপরে আবার 15-20 মিনিট পরে মাপে দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এই যে মুখ দিয়ে চিবিয়ে খাওয়া, চুষে খাওয়া, এটার কি পরিমাণ উপকার, মানে কি পরিমাণ গুড ইফেক্ট আর ব্যাড ইফেক্ট করতে পারে জুস করে খাওয়ার, মুখ দিয়ে চিবিয়ে বা চুষে খাওয়ার মধ্যে। জি স্যার, ধন্যবাদ স্যার। সুন্দর একটা কথা পেলাম, আমরা ট্রাই করে দেখবো, ট্রাই করে দেখবো যাদের ঘরে রুগী আছে। বাইরে রুগীতে সম্ভব না, ঘরের রুগীদেরকে সম্ভব এটা। এখন দেখুন ওনাদের কি আমরা কি ওরসলাইন খাওয়াইতে পারি ওই মুহূর্তে, এটা যদি একটু পরামর্শ স্যার আমরা বলতেন। কারণ হচ্ছে শুনেন, যদি শুনে থাকেন তার প্রেশারের সমস্যা আছে, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এড়ায় যাবে। যদি শুনেন, সবার কিন্তু নেই। এখন বাই চান্স ধরেন আমি যদি রাস্তায় পড়ে যাই, হঠাৎ করে স্ট্রোক বা যে পড়ে যাই, আমার কিন্তু সবসময় লো প্রেশার থাকে, আমার ব্যাপারটা একটু আপনি দিতে পারেন। কিন্তু যদি যার উচ্চ রক্তচাপের সমস্যা, তাকে হয়তো সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওই সময় আপনি দেখবেন একটু অন্তত প্রেশারটা তো মাপবেন। অন্য পরীক্ষা আমরা করতে পারবো না, ইনস্ট্যান্ট তো প্রেশারটা মাপতে পারবো। ওই সময় দেখে বুঝে ওষুধ দিতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, তখনই মানুষ কিন্তু পড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই। যাই হোক, ওটা তো মনে করেন ওইরকম রোগী আমি এখনো মানে সরাসরি হাতের কাছে পাইনি। তারা হয়তো ফোনে আসছে, বেশিরভাগ এখন হচ্ছে রোগীরাও অলস হয়ে গেছে, ফোনেই মনে করেন বেশি অ্যাটেন্ড করতে চায়। তারা আসতে কষ্ট, আবার যাব, আবার আসবো, আবার টাকা খরচ, এতে ভালো আমার হোয়াটসঅ্যাপ আছে, ফ্রি কথা বলতে পারতেছি, বা পাঠাও বাইক দিয়ে আমাকে ওষুধটা পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিলে মনে করেন কাছাকাছি আমি নিয়ে নিলাম, আমার 100 টাকা খরচ, কাছাকাছি হলে 100 টাকা, একটু দূরে হলে 150 টাকা। আর আমি 2 বার আসা যাওয়া করলে তো আমার আরো বেশি খরচ হবে, অনেকক্ষণ যে ওয়েট করতে হবে। এর চেয়ে ভালো এটা আরাম, যত আরাম খুঁজতেছি আমরা ততই কিন্তু অসুস্থ হচ্ছি। এখন দেখেন যেটা বলছিলাম পানির কথা, রুগী আসছে, খাবার তো মাঝে মাঝে আটকাই, পানিটাও কিন্তু আটকে যায়। এবার একটু কিন্তু কিছুক্ষণ আগে আমাদের মিথুন টিকাদার স্যার একটা কথা বলছিলেন যে পানি কিভাবে খেতে হবে, ওই কথা থেকেই প্রশ্নটাকে রুগী কি তাহলে পানিটাও কি বুকে আটকায়? খাবার নালে আটকাইলো, পানিও আটকায়? আসলে কিন্তু পানিটাও আটকায়। তরল খাবার, পানি, মনে করেন ডাল, অনেক সময় দেখা যায় যে ডাল খাবার শেষে ডালটা খায়, অনেক প্রোটিন আছে, ডালটা অনেকে পাটির মধ্যে নিয়ে শুকনো টান দিয়ে খেয়ে ফেলে, ওটাও কিন্তু অনেক সময় আটকে যায়, নাকে উঠে যায়। ওটাকে আমরা তরল খাবার নাকে উঠে যায়, মাথায় উঠে যায়, এটা নেওয়া যাবে না। নাকে দিয়ে দিব, চিন্তা করবো, এই জন্য হবে না। আসলে ওই সময় সেই খাবারটা কিভাবে খেলো, পানিটাও কিন্তু যে ঢক 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 করে খেয়ে ফেলে, ঠাস করে বুক আটকে যায়। পানি এটা মনে করেন এত মনে করেন পাতলা জিনিস, সেটাও কিন্তু আটকে যায়। নিয়ম অনুযায়ী খেতে হবে, সবকিছুরই নিয়ম আছে। আমরা শুধু মনে করেন ওষুধে দিব না, ম্যানেজমেন্টে দিব। প্রত্যেকটা রোগীর ম্যানেজমেন্ট আছে। এই যে আমরা মনে করেন বুঝতে হবে আমার রোগীটা কি অবস্থা। যেটুকু বললাম আমার রোগী আছে, 2 জন রোগী, তাদের কি করতে করা যায় না, জ্বর হইলে তাদের মাথায় বা জলপট্টি, পানি বা শরীর মোছা দেওয়া, এই কাজগুলো করা যায় না। এই ধরনের রোগীকে কিন্তু জটিল অবস্থা পড়তে হয় ডাক্তারদের, কারণ আপনি তার টেম্পারেচার যে কমাবেন সেটা পাচ্ছেন না, ঘরের যে অভিভাবক আছে তারাও পাচ্ছেন না, তাহলে অনেক জটিলতা থাকবে। তার মধ্যে আমাদের ম্যানেজমেন্টও থাকবে, সবকিছু। আর ওষুধের ম্যানেজমেন্ট তো সবার আগে
আমি যে জানিস না, আমি খুব কম জানি, সীমিত, তাই আমি মনে করেন নিচে বলি, তাহলে অন্যকে বলি একটু বলেন, আপনিও বলেন আপনি সমস্যা ভুগেছিলেন কিনা আপনি বলেন। কারণ আমিও একবারে বেলের রুগীকে অবস্থা আমার ভয় পেয়ে গেছিলাম, তার অবস্থাতে 0-2 দিয়েছিলাম ডাইরেক্ট, তারপর তাকে 3 নম্বর কাপ থেকে দেওয়ার পরে তার অবস্থা ভালো হয়েছে। কারণ কথাই আছে, শিখছো কোথায়, ঠেকছি কোথায়। আমরা কিন্তু ঠেকে ঠেকে শিখি। কেউ এখন যেমন একটা গ্রুপ, সুন্দর সুন্দর গ্রুপ গুলো হয়েছে, আমরা কিন্তু মনে করেন অনলাইনে ঘরে বসে বসে শুয়ে শুয়ে এসে বাতাস খেতে খেতেই ক্লাস করতে পারছি, শুনতে পাচ্ছি। আজ থেকে 8-9 বছর আগে বা এরও আগে এই ব্যবস্থা ছিল না। কোন স্যারের কাছে যে মনে করেন ঘন্টার পর ঘন্টা যে আমি ঠেলে গেলাম যে অল্প একটু এক লাইন এক অক্ষর শেখার জন্য, এই কাপিংটা শেখার জন্যই তো যে বসেছিলাম কতদিন কাপিং। এখন তো শেষ আপনাদের মনে করেন খুব ভালো সুযোগ এই অনলাইনের মাধ্যমে, অনেক ভালো সুযোগ, আমরা সবাই শিখতেছি। করোনাকে ধন্যবাদ, করোনা না আসলে আমার মনে হয় এটা এইভাবে ব্যাপক ভাবে এটা হইতো না, প্রচারিত না 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 20 সালের পর থেকে অনলাইনে মিটিং, হ্যাঁ পৃথিবীর যে কোনো দেশের সাথে অনলাইনে মিটিং, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাঁটতেছেন, অফিসের জন্য রেডি হইতেছেন, বা কেউ বাসায় কাজ করতেছে, আপনি যে ক্লাসটা শুনতেছেন, কিছু ক্লাস আমরা রুটি বানাইতে বানাইতে শুনতে পারি না, সবজি কাটতেছি শুনতেছি, কিন্তু যখন আমাদের এখানে আবার ফিডব্যাক দিতে হয় কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হয়, যে না এই কথার সাথে আমি এই কথার মাথা ভালো করে ঢুকাই। এই আরাম, এখন অনেক আরাম হয়ে গেছে দেখে আমরা অলস হয়ে গেছি, যত আরাম হবে তত অলস হবে। পানি খাওয়ার ধাপটা কিছুক্ষণ আগে যে মিথুন স্যার যে বলেছেন সেটা কিন্তু খেতে হবে, এটাই আমাদের নবীজির সুন্নত। আমরা অনেক করে সুন্নত পালন করেন, আসলে কি নবীজি যা করে গেছেন আমাদের শরীরের সুস্থতার জন্য করে গেছেন। এখন তা আমাদের পালন করতে চাই না, সেজন্য আমাদের কোনো সুন্নত হইলেও পালন করো, এই সোয়াব পাবে, এই উসিলা হইলেও পালন করো, সুতা দিল তো পালন করো। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমরা অনেক কিছু শিখলাম। আব্দুল হান্নান শাহ সাগরে ঘুমাচ্ছেন জি বসে বসে